ভারতের অংশ নিয়ে নতুন শহর গড়ার ঘোষণা চীনের। কি করবে ক্ষুব্ধ দিল্লি? বেজিংকে ছেড়ে দেবে কি ভূখণ্ড? বাংলাদেশের পর এবার লন্ডনেও ফ্ল্যাট কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। হারাবেন কি মন্ত্রিত্ব? পানির লিফটে চড়ে ৬৬ তলা উঁচুতে ওঠে জাহাজ, চলে পাহাড়ের ওপরে। কিভাবে সম্ভব? কোথায় আছে বিস্ময়কর এই প্রযুক্তি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ভারতের অংশ নিয়ে নতুন শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছে চীন। তারা ভারতের লাদাখ ভূখণ্ডের কিছু অংশ নিজেদের দাবি করে সেখানে প্রশাসনিক অঞ্চল তৈরির কথা জানিয়েছে। এ ঘোষণায় ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি। ফলে আবারও লাদাখ সীমান্ত নিয়ে উত্তপ্ত ভারত চীন সম্পর্ক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রদেশ দুটির কিছু অংশ লাদাখের মধ্যে পড়েছে। বেআইনিভাবে চীনা দখলদারিকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে, ভারত চীন কি সংঘর্ষে জড়িয়ে পড়বে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। আবারও আলোচনায় লাদাখ। বছর চারেক আগে এই লাদাখকে নিয়ে রণসাজে সজ্জিত হয়েছিল দুই বৃহৎ প্রতিবেশী চীন আর ভারত। এবার লাদাখের কিছু অংশ নিয়ে নতুন দুটি প্রদেশ তৈরির ঘোষণা দিয়েছে চীন। হিয়ান কাউন্টি ও হেকাং কাউন্টি নামে প্রদেশ দুটি চীনের উত্তর পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে তৈরি করা হচ্ছে। তবে এই প্রদেশ দুটির বেশ কিছু অংশ ভারতের লাদাখে পড়েছে এমন অভিযোগ করে ক্ষোভে ফুঁসছে নয়াদিল্লি। তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লাদাখ সীমান্তে চীনের অবৈধ দখলদারিকে ভারত কোনোভাবেই মেনে নেবে না। আমরা চীনা সরকারের নতুন দুটি কাউন্টি বা প্রদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। আমরা কখনো ওই এলাকায় চীনের অবৈধ দখলদারির স্বীকার করি না। এই ধরনের জোরপূর্বক দখলকে ভারত কখনোই বৈধতা দেবে না। আমরা চীনা পক্ষের কাছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কঠোর প্রতিবাদ জানিয়েছি। গেল বছরের অক্টোবর মাসে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুদেশের। ডেমচক ও দেবসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় উভয় পক্ষ। পরিস্থিতি তখন থেকেই শান্ত হতে থাকে। তবে সেটি বেশি দিন দীর্ঘায়িত হলো না। চীনের নতুন প্রদেশ তৈরির পদক্ষেপে আবারও অশান্ত হয়ে উঠেছে সীমান্ত পরিস্থিতি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য পরিষদ এরই মধ্যে নতুন প্রদেশ বা কাউন্টি দুটির অনুমোদন দিয়েছে। নতুন প্রশাসনিক অঞ্চল দুটি চীনের হোতান প্রিফেকচারের মাধ্যমে পরিচালিত হবে। চীন ভারত উত্তেজনা শুরু হয় কয়েক বছর আগে। 2020 সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী ওই সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়। পরে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও কয়েক দফা আলোচনার পর তা শান্ত হয়। বিশ্লেষকরা বলছেন, চীনের নতুন প্রদেশ তৈরির বিষয়টি দুই দেশের সম্পর্কে আবারও অবনতি ঘটাবে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে চীন ও জাপানে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণ ঠান্ডাজনিত সমস্যা ভাইরাসটির প্রাথমিক লক্ষণ। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমার মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। চীনে করোনার মতোই হাসপাতালে রোগীদের ভিড় বেড়েছে। একই অবস্থা জাপানেও। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছাড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। HMPV ভাইরাস চীন থেকে ভারতে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে তারা। প্রায় 2 দশক আগে HMPV ভাইরাসের উপস্থিতি জানান দিলেও এখনো পর্যন্ত টিকা আবিষ্কার করা হয়নি। সতর্কতা হিসেবে টানা 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর এবার লন্ডনেও বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছেন ব্রিটিশ মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 10 কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট নিয়েছেন তিনি। তবে মা ও খালার মতো কি ফেসে যাচ্ছেন টিউলিপও? যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি হারাবেন মন্ত্রিত্ব? আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। মা ও খালার পর এবার দুর্নীতির অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, পলাতক শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে যুক্তরাজ্যের 9 কোটি 80 লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট পেয়েছেন বিনামূল্যে।
অভিযোগ প্রমাণিত হলে কি ব্রিটেনের মন্ত্রিত্ব হারাবেন টিউলিপ? She's been chained to her bed and shackled. She's been through টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য ও দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী। সেই সাথে তিনি দায়িত্ব পালন করছেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের। এবার তার বিরুদ্ধে আসলো দুর্নীতির অভিযোগ। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের একজন প্রভাবশালী মন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আব্দুল মোতালিফ নামে একজন বাংলাদেশি আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেন, যিনি কিনা আওয়ামী লীগের ঘনিষ্ঠ। টিউলিপ যে ফ্ল্যাটটি বিনামূল্যে নিয়েছেন তার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র থেকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি শতকের শুরুর দিকে ব্রিটেনের কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দিয়েছেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে 70 বছর বয়সী আব্দুল মোতালিফ দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মোতালিফের ঠিকানায় মজিবুল ইসলাম নামের আরেক ব্যক্তি বসবাস করেন। মজিবুলের বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আব্দুল মোতালিফ ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কী করেছেন তা নিয়ে কিছু বলতে চাননি। টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে দাবি করেছেন টিউলিপের একজন মুখপাত্র। যখন শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মেগা প্রকল্পের নামে প্রায় 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধান চলছে, ঠিক তখনই শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও আসলো দুর্নীতির অভিযোগ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, যদি টিউলিপের বিরুদ্ধে আনা এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে কি তাকে হারাতে হবে মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ? বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা রয়েছে। টিউলিপ সিদ্দিক তার দায়িত্ব চালিয়ে যাবেন। উল্লেখ্য যে, ব্রিটেনে বসবাসরত আওয়ামী লীগ সদস্যরা বারবার টিউলিপের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। 2015 সালে এমপি নির্বাচিত হওয়ার পর একটি সমাবেশে টিউলিপ বলেছিলেন, আপনাদের সাহায্য ছাড়া আমি আজ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হতে পারতাম না। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। বিশেষ ধরনের পানির লিফট চড়ে জাহাজগুলোকে সাধারণ উচ্চতা থেকে উঠানো হয় 66 তলা ভবনের সমান ওপরে, তারপর আবারও নামিয়ে আনা হয় স্বাভাবিক উচ্চতায়। কাছ থেকে দেখলে মনে হবে পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে বড় বড় জাহাজ। কোথায় আছে এই বিস্ময়কর প্রযুক্তি? কারা এর আবিষ্কার করেছেন? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। উঁচু পাহাড়ের উপর দিয়ে ভেসে চলে আস্ত জাহাজ। পানি ভর্তি লিফটে করে এসব নৌযান ওঠানো হয় 66 তলা ভবনের সমান উচ্চতায়, তারপর আবার নামানো হয় নদীতে। নিচ থেকে দেখলে মনে হবে বড় বড় শিপ উড়ছে আকাশে। সিনেমা বা স্বপ্ন নয়, বাস্তবেই ঘটছে এমন বিস্ময়কর ঘটনা। চীনের গোয়েইজো প্রদেশে গেলে আপনি নিজের চোখেই দেখতে পারবেন এই দৃশ্য। কিন্তু কিভাবে করা হয় এই অসাধ্য সাধন? আর কেনই বা নদীপথের সাধারণ উচ্চতাকে ছাড়িয়ে এত উঁচুতে ওঠাতে হয় জাহাজ? জাহাজকে বাঁধের উপরে ওঠানোর জন্য গোয়েইজো প্রদেশের গুপিতান ড্যামের কাছে তৈরি করা হয় জাহাজ তোলার বিশেষ লিফট। নৌযানগুলো প্রথমে একটি বিশাল একুয়াডাক্ট বা পানির সেতু দিয়ে চলতে চলতে বিশেষ একটি ভবনের ভেতরে প্রবেশ করে। পুরো বিল্ডিংটাই আসলে একটি বিশাল এলিভেটর। এই দানবীয় লিফট 500 টনের একটি জাহাজকে 653 ফুট বা 66 তলা ভবনের সমান উচ্চতায় তুলে দিতে সময় নেয় মাত্র 10 মিনিট। শুধু তাই নয়, সর্বোচ্চ 1800 টন ওজনের শিপও ওঠাতে পারে এই লিফট। সায়েন্স ফিকশন মনে হলেও আসলে এটি বিজ্ঞানের হিসাবী কারামতি। এই পদ্ধতি হাইড্রো পাওয়ার দুনিয়ায় ভার্টিক্যাল শিপ লিফট নামে পরিচিত।
গোয়েইজো রিজিয়নের প্রায় 93 ভাগই পাহাড়ি অঞ্চল। ভৌগোলিক কারণে সেখানে সাধারণ রাস্তা বা রেলপথ তৈরি করা কঠিন। সে কারণে যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে নদীপথের উপর নির্ভরশীল সেখানকার জীবনযাত্রা। নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হলে সাধারণত বাঁধের দুই পাশে ভিন্ন হয় পানির স্তর। এক পাশে জমানো পানির স্তর উঁচু, অন্য পাশ থাকে তুলনামূলক নিচু। কিন্তু গুপিতান ড্যামে পানির স্তরের পার্থক্য এত বেশি যে পানামা খালের মতো কিংবা অন্য সাধারণ লক গেট ব্যবহার করে জাহাজকে বাঁধের উপরে তোলা সম্ভব ছিল না। এর সমাধান হিসাবেই চীনারা তৈরি করে জাহাজ ওঠানোর অত্যাধুনিক ভার্টিক্যাল শিপ লিফট। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশ আটঘাট বেঁধেই নদীকে পোষ বানাচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। দেশটি উৎপাদন করে বিশ্বের মোট জলবিদ্যুতের 3 ভাগের 1 ভাগ। পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালিয়ে নিয়ে যাওয়ার পেছনেও রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এবং ড্যাম বা বাঁধের দুর্দান্ত খেলা। বিপুল পরিমাণ অর্থ ও শ্রম বিনিয়োগ করে এমন প্রকল্পগুলো জলবিদ্যুৎ নির্ভর শক্তি বাড়ানোর উল্লেখযোগ্য পদক্ষেপ। পরিসংখ্যান অনুসারে বলতে গেলে বিশ্বের শীর্ষ 5টি জলবিদ্যুৎ কেন্দ্রের সবকটিই চীনে অবস্থিত। থ্রি গর্জেস ড্যাম চীনের তৈরি বিশ্বখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22.5 গিগাওয়াট। জাহাজ পারাপারে এখানেও রয়েছে ভার্টিক্যাল শিপলিফটের ব্যবহার। চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আছে নৌযান উত্তোলনের নানা রকম প্রযুক্তি। তবে পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালানোর ক্ষেত্রে চীনের এই স্থাপনাটি বর্তমান সময়ের জন্য একটি দুর্দান্ত বিস্ময়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। চলতি মাসের 20 তারিখ হোয়াইট হাউস ছাড়ার আগে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের অন্তর্বর্তী সময়ের সুযোগ নিয়ে তেহরান পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম গতিশীল করতে পারে। সেক্ষেত্রে ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন বাইডেন। তবে তিনি এখন এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে। হিজাল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন জো বাইডেন। তার আগেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সূচনা করতে পারেন তিনি। সম্ভাব্য এমন ঝুঁকির আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। ক্রমবর্ধমান পরমাণু কার্যক্রমের প্রেক্ষাপটে বাইডেন ইরানে হামলার বিষয়ে বিবেচনা করছেন বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে। অ্যাক্সিওস জানায়, এরই মাঝে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান ইরানের উদ্বেগজনক পরমাণু কার্যক্রম ও দেশটিতে হামলা চালানো যায় কিনা সেসব বিষয়ে বাইডেনের সাথে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলের অন্তর্বর্তী সময়টিতে ইরান পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম গতিশীল করতে পারে। এমন আশঙ্কার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলাকে একটি বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে সালিভান বাইডেনের সাথে ওই স্পর্শকাতর বৈঠকে অংশ নেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এ সময় প্রেসিডেন্টকে ইরানের পরমাণু কার্যক্রমের হালনাগাদ জানানো হয়। ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই সামরিক হামলার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে কিনা আলোচনা হয় সেসব নিয়ে। হামলা ছাড়া সম্ভাব্য অন্যান্য বিকল্প নিয়েও কথা বলেন তারা। সেদিনের বৈঠকে বাইডেন ইরানে হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার বরাতে জানিয়েছে অ্যাক্সিওস। এর আগে গত মাসে এক সম্মেলনে সালিভান বলেন, ইসরায়েলের একাধিক সফল হামলা, সিরিয়ায় বাশার আল আসাদের পতন, হিজবুল্লাহর পিছু হটা, সব মিলিয়ে ইরান বর্তমানে কৌশলগতভাবে দুর্বল অবস্থায় আছে। এ সময় তারা পরমাণু অস্ত্র তৈরির কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নেয়ার চেষ্টা চালাতে পারে। অন্যদিকে তেহরানের এই দুর্বল অবস্থাকেই হামলা চালানোর জন্য মোক্ষম সময় ভাবছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মার্কিন কর্মকর্তাদের একাংশ। বাইডেনের শাসনামলে ইরান নিজেদের পরমাণু কার্যক্রমের পরিসর বাড়িয়েছে বলে জোরালো সমালোচনা আছে। কোনো বিশ্লেষকের মতে ক্ষমতা ছাড়ার আগে বাইডেন সেই সমালোচনার জবাব দিতেও ইরানে হামলার বিষয়টি বিবেচনা করতে পারেন। এমনটি হলে কেবল যুক্তরাষ্ট্রের ক্ষমতা নয়, ট্রাম্পকে যুদ্ধের উত্তরাধিকারও হস্তান্তর করবেন বাইডেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সর্বশেষ তথ্য মতে ইরানের হাতে বর্তমানে 60% পরিশোধিত ইউরেনিয়াম মজুদ আছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য 90% পরিশোধিত ইউরেনিয়াম প্রয়োজন। চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরান তা অর্জন করে পরমাণু অস্ত্র বানাতে পারে। অন্যদিকে IAEA এর ওই প্রতিবেদনকে একপেশে বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। পরমাণু অস্ত্র বানানোর পরিকল্পনা নেই বলে জানাচ্ছে তারা, বরং পরিশোধিত ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে। তবে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার পারদ চড়তে থাকায় ইরানের কট্টরপন্থীদের একাংশ পরমাণু অস্ত্র তৈরির পক্ষে। সব মিলিয়ে আগামীতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে গভীর এক স্নায়ুচাপ বিরাজ করছে আন্তর্জাতিক মহলে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়া মামলায় সাজা পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 জানুয়ারি মামলাটির রায় ঘোষণার দিন ঠিক করেছে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত। এর ঠিক 10 দিন পর 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দৃশ্য বিরল। ট্রাম্পের আগে দেশটির সাবেক বা ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট সাজার সম্মুখীন হননি। মার্কিন এক বিচারক জানিয়েছেন, এই মামলায় ট্রাম্পের কারাদণ্ড বা অন্য আর্থিক জরিমানা হওয়ার সম্ভাবনা নেই। তার সাজা হতে পারে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ। এটি এক ধরনের স্থগিত দণ্ডাদেশ। এতে ট্রাম্পকে কারাদণ্ড বা আর্থিক জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না। এ রায়ে ট্রাম্প আপিল করার সুযোগ পাবেন। এদিকে ট্রাম্পের মুখপাত্র স্টিফেন চেউং বলেছেন, এ মামলায় ট্রাম্পের কোনো কারাদণ্ড হওয়া উচিত নয়। বেআইনি মামলাটি অবিলম্বে খারিজ করে দেওয়া উচিত। এর আগে 2016 সালে যৌন কেলেঙ্কারি ঢাকতে স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 মার্কিন দেন ট্রাম্প। গেল বছরের মে মাসে ম্যানহাটনের আদালত তাকে দোষী সাব্যস্ত করে। ইসরায়েলকে সহায়তা করতে একটি নতুন $8 বিলিয়ন অস্ত্র প্যাকেজের প্রস্তাবনার কথা কংগ্রেসকে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। অ্যাক্সিওস নিউজে প্রকাশিত রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ডেপুটি স্পেশাল প্রেসিডেন্সিয়াল এনভয় হিসেবে মর্গান আর্টাগাসকে নিয়োগ দিয়েছেন। আর্টাগাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলকে সহায়তা করতে আবারও একটি বিশাল অস্ত্র প্যাকেজের প্রস্তাবনা সম্পর্কে ইউএস কংগ্রেসকে নোটিফাই করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। জানা গেছে, এবারের প্যাকেজটির মূল্য হতে পারে প্রায় $8 বিলিয়ন। এক্সিওস নিউজ সাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একাধিক অজ্ঞাত সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন প্যাকেজে যুক্ত হতে পারে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, যার মধ্যে রয়েছে জেট যুদ্ধবিমান, বিশেষ গোলাবারুদ এবং এয়ার টু এয়ার মিসাইল। এছাড়া অন্তর্ভুক্ত থাকবে 155 মিলিমিটার আর্টিলারি শেল এবং হেলফায়ার AGM-114 মিসাইল। এর সাথে ছোট বোমা, JDAM টেল কিটস এবং 230 কেজি ওজনের ওয়ারহেড এবং বম ফিউজেস। এই অস্ত্র প্যাকেজটি সম্ভবত বাইডেন প্রশাসনের শেষ প্যাকেজ হবে, যা বাইডেনের আসন্ন বিদায়ের আগে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এর বাস্তবায়ন হবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট ফরেন রিলেশনস কমিটির অনুমোদনের পর। এদিকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ডেপুটি স্পেশাল প্রেসিডেন্সিয়াল এনভয় হিসেবে মর্গান অর্টাগাসকে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে অর্টাগাস প্রো ইসরায়েলি হিসেবে ব্যাপক পরিচিত। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন অনুরাগী হিসেবেও পরিচিতি লাভ করেন। স্টিভেন উইটকফের নেতৃত্বে স্পেশাল এনভয়ের অধীনে কাজ করবেন অর্টাগাস। এর আগে অর্টাগাস আব্রাহাম অ্যাকর্ডস টিমের সদস্য ছিলেন। 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ইসরায়েল, বাহরাইন এবং ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিককরণের তত্ত্বাবধানে ছিলেন তিনি। সম্প্রতি অর্টাগাস তার নিয়োগ গ্রহণ করে জানান, তিনি এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকায় তার দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম অর্টাগাসের নিয়োগের প্রশংসা করেছেন এবং তিনি তার ইসরায়েলের সাথে ব্যাপক সম্পর্কের দিকেও ইঙ্গিত করেছেন। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।